আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। সো চলেন। আমাদের আজকের লেকচারে অ্যাকচুয়ালি আমি গত ক্লাসে বলে দিছিলাম আজকে আমরা কি শিখবো। আজকে আমরা একটু ম্যাথ পড়ালেখা করব এবং সেই ম্যাথটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন বা অন্তরীকরণের ডিটেলস পড়ব। তো আপনারা এই ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন ম্যাথেও পড়বেন, আবার হচ্ছে ফিজিক্সে আসলে কোথায় ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন বা অন্তরীকরণটা প্রয়োগ করতে হয় আমি সেইটা দেখাবো অ্যাকচুয়ালি। সো আমি শুরু করব একেবারে পদার্থবিজ্ঞানে কেন আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ লাগে সেটা থেকেই অ্যাকচুয়ালি আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাবো যে পদার্থবিজ্ঞানে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ কেন লাগতেছে এবং আমাদের পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র দুই পত্র মিলেই যে ডিফারেন্সিয়েশনটুকু লাগবে তার মোটামুটি ডিটেলস আমি আপনাদেরকে ক্লাসে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সো তাহলে চলেন আমরা শুরু করি ডিফারেন্সিয়েশন বা ব্যবকলনের একেবারে ভেরি বেসিক দিয়ে। দেখেন, আমরা যখন ডিফারেন্সিয়েশন বা ব্যবকলনের বেসিক দিয়ে শুরু করব, আসলে ব্যবকলন কেন করতে হয় সেটা আগে আমাদের জানতে হবে যে কেন আমরা ব্যবকলন করব। সো ব্যবকলন করার পিছনের কারণটা যদি আমরা না জানি তাহলে আসলে ব্যবকলন কি সেটা বুঝবো না। সো আগে আমাদেরকে বুঝতে হবে ব্যবকলন কি এবং কেন আমরা করতেছি, সেটা আগে আমাদের বোঝা দরকার। তাহলে আমরা একটু একটা প্র্যাকটিক্যাল সিনারিও তৈরি করব। সেই প্র্যাকটিক্যাল সিনারিও থেকে দেখব যে আসলে ব্যবকলনটা কি, কোথা থেকে আসে এবং কেন আমাদের প্রয়োজন হয়। ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন বা অন্তরীকরণ। আমি এই অংশগুলো খুব স্লোলি পড়াবো, কারণ যেহেতু হচ্ছে আপনার পুরো কনসেপ্টটাই নতুন কনসেপ্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখনো হচ্ছে ম্যাথে আপনারা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের ডিটেলস পড়েন নাই, পড়বেন আরো পরের দিকে যে পড়বেন। আর আরেকটা জিনিস হচ্ছে এটা ম্যাথ ফিজিক্স সব জায়গায় লাগবে। বেসিক ব্যাপার হচ্ছে অন্তরীকরণ ছাড়া অ্যাকচুয়ালি এখন এসে আপনারা হচ্ছে সায়েন্সই পড়তে পারবেন না। সো আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে গোটা ঘটনাটা শুরু করি। ধরেন আমি একটা দূরত্ব বনাম সময় গ্রাফ আঁকবো। অতিক্রান্ত দূরত্ব, এটা ধরেন মিটারে, এখানে সময় রাখবো মিনিটে, এবং একেবারে প্র্যাকটিক্যাল একটা গ্রাফ আঁকবো আমি। সো প্র্যাকটিক্যাল যে গ্রাফটা সেটা হচ্ছে এরকম। ধরেন আপনি বাসা থেকে যাত্রা শুরু করছেন, বাসা থেকে বের হইছেন, বাসা থেকে বের হওয়ার পরে কোনো একদিকে যাবেন। এখন শূন্য সময়ে আপনি তো কোনো দূরত্ব অতিক্রম করেন নাই, আপনি বাসা থেকে কেবল যখন বের হয়েছেন শূন্য সময়ে আপনার কোনো অতিক্রান্ত দূরত্ব নেই। এখন তাহলে জিরো টাইমে আপনার কোনো অতিক্রান্ত দূরত্ব নেই। এখন বাসা থেকে বের হয়ে ধীরে সুস্থে আপনি হাঁটছেন, তাহলে ধরেন বাসা থেকে বের হয়ে আপনি হাঁটলেন, কিছুক্ষণ হাঁটলেন, তাহলে ধরে নিই এটা 2 মিনিট, এবং 2 মিনিট পর্যন্ত আপনি ধরেন 50 মিটার হাঁটলেন। এরপর দ্বিতীয় মিনিটে আপনি কোনো একটা রিক্সার সঙ্গে দরদাম ঠিক করতেছেন যে মামা যাবা কিনা, কোন দিকে যাব, হ্যান ত্যান ভাড়াটা ঠিক করা। সো এই রিক্সা ঠিক করতে যে আপনার 1 মিনিট সময় গেল, তাহলে তৃতীয় মিনিট পর্যন্ত আপনি কিন্তু আর দূরত্বটা চেঞ্জ করলেন না।
তাহলে তৃতীয় মিনিট পর্যন্ত আপনার দূরত্ব একই রয়ে গেল। তাহলে দেখেন 0 থেকে 2 মিনিট পর্যন্ত আপনি 50 মিটার গেছিলেন, কিন্তু 2 থেকে 3 মিনিটে আপনি আর কোনো দূরত্ব অতিক্রম করেন নাই, আপনি কিন্তু তখন স্থির ছিলেন। এইবার রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা মামাটা সে আপনার রিক্সাটা চালাইতে শুরু করলো। এখন রিক্সা যখন চলতে শুরু করবে, অবশ্যই শুরুতে ত্বরণে চলবে, তাহলে কিছুক্ষণ রিক্সাটা ত্বরণে চললো। তাহলে রিক্সাটা ধরেন 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণে 3 থেকে 5 মিনিট পর্যন্ত ত্বরণে গেছে, 3 থেকে 5 মিনিট পর্যন্ত ত্বরণে গেছে। তাহলে এইখানে এই রিক্সাটা আপনাকে আরো 100 মিটার নিয়ে গেছে, আপনি 150 মিটার দূরত্ব অতিক্রম করছেন 3 থেকে 5 মিনিট। এরপর 5 মিনিটের পর থেকে রিক্সাটা সমবেগে যাচ্ছে। সো রিক্সাটা এরপর সমবেগে ধরেন 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটা দূরত্ব অতিক্রম করলো। সপ্তম মিনিট পর্যন্ত রিক্সাটা সমবেগে গেল। ধরেন এটা হচ্ছে 270 মিটার, এটা 250 মিটার। তো মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থাটা, যে 0 থেকে 7 মিনিট পর্যন্ত আপনি এইভাবে গেছেন, একদম পুরো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাইলাম। এখন দেখেন, আপনাকে যদি বলা হয় আপনার এই 7 মিনিট সময়ের গড় বেগ কত, তাহলে এই 7 মিনিট সময়ের গড় বেগ কত সেটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম। তাহলে 7 মিনিট সময়ের গড় বেগ, গড় বেগটাকে সাধারণত এই যে ভি অ্যাভারেজ, উপরে যে দাগটা দেওয়া হয়েছে এই দাগটা দিয়ে অ্যাভারেজ বা গড় বেগ বুঝায়। তাহলে গড় বেগ কি? মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গড় বেগ পাবো। তাহলে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এটা করলে আমরা গড় বেগ পাবো। মোট দূরত্ব কত? 250 মিটার। মোট সময় কত? 7 মিনিট। তাহলে 250 ভাগ 7 যদি আমরা করি, যে অ্যান্সারটা এখানে আমরা পাবো 250/7, 35.71 মিটার পার মিনিট। আমরা গড় বেগ বের করতে পারতেছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সুতরাং আমি যদি দূরত্ব বনাম সময় গ্রাফ আঁকি, গ্রাফ থেকে আমরা যে কোনো সময় আমরা গড় বেগটা বের করতে পারতেছি, কারণ গড় বেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন প্রবলেমটা তৈরি হবে যদি কেউ একজন বলে এক্সাক্ট 6 মিনিটে তার বেগ কত ছিল। এখন আপনাকে জিজ্ঞেস করলো ঠিক ষষ্ঠ মিনিটে, এক্সাক্ট 6 মিনিটে বেগ কত ছিল। এখন আপনি কি করবেন? দেখেন, আপনি কিন্তু গড় বেগ বের করতে পারতেছেন, মানে হচ্ছে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে আপনি গড় বেগ বের করতে পারতেছেন। তার মানে আপনার যখন গড় বেগ বের করতে যান কি লাগে? দুইটা দূরত্ব লাগে, দুইটা সময় লাগে। সো এই যে একটু আগে যে গড় বেগটা বের করলাম, এই গড় বেগের যদি সমীকরণটাকে আরেকবার আমরা চিন্তা করি, অ্যাভারেজ ভি ইকুয়ালস টু লেখা যায় S2 - S1 ডিভাইডেড বাই T2 - T1। মানে দুইটা ভিন্ন সময়ে আমি যদি অতিক্রান্ত দূরত্ব জানি, তাহলে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য থেকে আমরা গড় বেগ বের করতে পারবো। কিন্তু এখন আমাকে বলছে কি এক্সাক্ট 6 মিনিটের বেগ কত ছিল। তাহলে এই ষষ্ঠ মিনিটের বেগ কত, এটা আমরা কিভাবে জানবো? এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা। বা আমাদেরকে যদি বের করতে বলে ঠিক চতুর্থ মিনিটের বেগ কত ছিল, এটা হচ্ছে 6 মিনিট, এটা 4 মিনিট, ঠিক চতুর্থ মিনিটের বেগ কত।
তার মানে দাঁড়াচ্ছে, যদি সুনির্দিষ্টভাবে একটা সময়ের বেগ বের করতে বলে, তখন কিন্তু আমরা গড় বেগের থিওরেম দেওয়ার পাচ্ছি না। সো এখন তাহলে আমরা কিভাবে ঠিক চতুর্থ মিনিটের বেগ বের করব সেটা একটু দেখি। চলেন আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ঠিক চতুর্থ মিনিটের বেগ বের করতে শিখব। ধরেন একেবারে এক্সাক্ট ফোর্থ মিনিটের বেগ বের করব আমরা। তাহলে ফোর্থ মিনিট যেটা, এই যে ফোর্থ মিনিট, এক্সাক্ট ফোর্থ মিনিটের বেগ বের করব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে গ্রাফটা আছে এই যে চতুর্থ মিনিটের, এই চতুর্থ মিনিটের আগে পরে কত মিনিট আছে? 3 মিনিট আর 5 মিনিট। তাহলে আমি এই গ্রাফটাকে অ্যাকচুয়ালি এই 3 থেকে 5 মিনিটের যে গ্রাফটা আছে, এই গ্রাফটাকে এনলার্জ করব, ম্যাগনিফাই করব। সো খুব সিম্পল একটা কাজ করব, দেখেন আমি জাস্ট এই গ্রাফটাকে এনলার্জ করব। সো বিবর্ধিত করি, দেখেন। সো আমরা এই গ্রাফটাকে একটু বড় করি। খেয়াল করেন, আমার এখন এইখানে গ্রাফটাকে যদি বড় করে দেখি, এই যে গ্রাফটাকে বড় করে দেখতেছি। সেই বড় করে দেখা অবস্থায় গ্রাফটাকে যখন আমরা ম্যাগনিফাই করতেছি, এনলার্জ করতেছি, এইটা হচ্ছে আমার ফোর্থ মিনিটের পজিশন। যে কোথায় কোন দূরত্বে আছে এটা ফোর্থ মিনিটে, এটা হচ্ছে ফোর্থ মিনিটের পজিশন। এখন আমি এইখানে কিভাবে বের করব যে এই ফোর্থ মিনিটের এক্সাক্ট ভেলোসিটিটা কত? ঠিক আছে, ওকে। তাহলে চলেন ফোর্থ মিনিটের এক্সাক্ট ভেলোসিটিটা বের করার জন্য আমার এই গ্রাফটাকে এনলার্জ করে কি কি করতে হবে সেটা এখন দেখি। আমরা তাহলে এখন গ্রাফটাকে এনলার্জ করব, ওই অংশটুকুকে আমি ম্যাগনিফাই করে দিব। সো আমি এখন তাহলে জিনিসটাকে আঁকবো এইভাবে, দেখেন। এই যে এখানে দাগ গোলা দিলাম, এই দাগ গোলা মানে ব্রেক দিছে একটা, এখানে একটা ব্রেক দিছি, ব্রেক দিছি মানে শূন্যের পরে আমি এখানে রাখবো এটা 3 মিনিট, এখানে 5 মিনিট, এখানে 4 মিনিট। সো আমি 1 2 দেখতেছি না, আমি যেহেতু এনলার্জ করে গ্রাফটা আঁকতেছি, শূন্যের পরে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দেখতেছি। আর অতিক্রান্ত দূরত্বের বেলায় আমরা এইখানে অ্যাকচুয়ালি 50 মিটার থেকে 150 মিটার পর্যন্ত দেখতেছি। তাহলে অতিক্রান্ত দূরত্বের বেলায়ও 50 থেকে 150। তাহলে এখানেও একটা ব্রেক দিয়ে দেই। আমরা 50 মিটার থেকে শুরু করব, 150 মিটার, 150 মিটার পর্যন্ত যাব। তাহলে আমরা কিন্তু কি করতেছি, 3 থেকে 5 মিনিটের গ্রাফটাকে এনলার্জ করে দেখতেছি। দেখেন, 3 থেকে 5 মিনিটের গ্রাফটাকে আমরা কি করলাম, এনলার্জ করলাম। একটু আগে খেয়াল করি, 3 থেকে 5 মিনিট, এই যে 3 থেকে 5 মিনিটের গ্রাফটা কি ছিল, একটা বক্ররেখা ছিল, এটা কিন্তু সরলরেখা না। তাহলে 3 থেকে 5 মিনিটের গ্রাফটা একটা বক্ররেখা আসছি। এখন আমার দরকার চতুর্থ মিনিটের বেগ। আমার কত মিনিটের দরকার? চতুর্থ মিনিটের বেগ দরকার। একটা জিনিস একটু খেয়াল করেন, আমি যদি চতুর্থ মিনিটের খুব কাছাকাছি একটা মান নেই, চতুর্থ মিনিটের খুব কাছের ভ্যালুটা কত হবে? 3 মিনিট 59 সেকেন্ড হবে। তাহলে চতুর্থ মিনিটের খুব কাছের একটা বিন্দু নিলাম, দুই পাশে দুইটা, একটা হচ্ছে 3 মিনিট 59 সেকেন্ড, আর একটা হচ্ছে 4 মিনিট 01 সেকেন্ড। বুঝছেন জিনিসটা? আমি চতুর্থ মিনিটের বেগ বের করতে চাই। তাহলে আমার 3 মিনিট 59 সেকেন্ড থেকে 4 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত যে বেগটুকু আছে, যে গড় বেগটুকু আছে, ওই গড় বেগটুকু অলমোস্ট চতুর্থ মিনিটের বেগের খুব কাছাকাছি হবে। এটা একটু আগে বোঝার চেষ্টা করি আমরা।
একটা বস্তু হঠাৎ করে বেগ অনেক যেমন বাড়াইতে পারে না, হঠাৎ করে বেগ শূন্য হইতে পারে না। বেগ শূন্য হওয়ার জন্য তার যেমন সময় লাগে, বেগ বাড়তেও তার তেমন সময় লাগে। তাহলে আমি 3 মিনিট 59 সেকেন্ড এবং 4 মিনিট 1 সেকেন্ডের মাঝখানে যে গড় বেগটা পাবো, ওই গড় বেগটা কিন্তু চতুর্থ মিনিটের বেগের খুব কাছাকাছি ভ্যালু দিবে। এখন দেখেন, আমরা এই 3 মিনিট 59 সেকেন্ড থেকে 4 মিনিট 1 সেকেন্ডের গড় বেগটা চিন্তা করি। দেখেন এখানে ভ্যালুটা হবে, এটা 50, ওটা 150। আমরা ধরে নেই এইখানে হচ্ছে এইটা 100, এটা তাহলে 90। আমরা জাস্ট এইভাবে ধরে নিচ্ছি, ভ্যালুগুলো জাস্ট ধরতেছি। আমার তাহলে এখানে দেখে মনে হচ্ছে যে এটা 50 হলে, এটা যদি 100 হয়, 4 মিনিট 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি 100 হয়, 3 মিনিট 59 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বটা আমরা ধরলাম 90। তাহলে আমার 4 মিনিট 1 সেকেন্ড থেকে ও 3 মিনিট 59 সেকেন্ডের গড় বেগ ইকুয়ালস টু 100 - 90 ডিভাইডেড বাই, এখানে সময়ের ব্যবধানটা কত, 2 সেকেন্ড, বাই 2। তাহলে 10/2 ইকুয়ালস টু 5 মিটার/সেকেন্ড। এটা জাস্ট এই গ্রাফ থেকে দেখে মনে হচ্ছে এটা 5 মিটার/সেকেন্ড। আমার গড় বেগটা কখন থেকে কখন, 3 মিনিট 59 সেকেন্ড থেকে 4 মিনিট 1 সেকেন্ডের। এখন আমি যদি এই দুইটা বিন্দুকে 4 মিনিটের আরো কাছে আনি, যে না 3 মিনিট 59 সেকেন্ড না, 3 মিনিট 59.99 সেকেন্ড, আর 4 মিনিট 1 সেকেন্ড না, 4 মিনিট 0.01 সেকেন্ড। জিনিসটা বোঝেন, আমরা আরো ক্ষুদ্রতে যাচ্ছি, সময়টাকে 4 মিনিটের আরো কাছাকাছি নিচ্ছি। সো সময়টাকে যদি 4 মিনিটের আরো কাছাকাছি নেই, গ্রাফটাকে আরো এনলার্জ করি। দেখেন আমি এখন গ্রাফটাকে আরো এনলার্জ করব। এদিকে টাইম টি, এদিকে অতিক্রান্ত দূরত্ব এস। সো আমরা এখন 3 মিনিট 59 সেকেন্ড এবং 4 মিনিট 1 সেকেন্ড, এটা হচ্ছে 4 মিনিট। গ্রাফটাকে আমরা আরো এক্সটেন্ড করব, আমরা গ্রাফটাকে আরো ম্যাগনিফাই করে দেখছি। সো এখানকার ভ্যালুটা 90, এখানকার ভ্যালুটা 100। এখন তাহলে 4 সেকেন্ডের কাছাকাছি আরো দুইটা ভ্যালু যদি নেই, ধরেন এখনকার ভ্যালু দুইটা হবে এইরকম। একটা হচ্ছে 3 মিনিট 59.99 সেকেন্ড, আর একটা হচ্ছে 4 মিনিট 00.01 সেকেন্ড। এখন যখন আমরা আরো 4 মিনিটের কাছাকাছি এইভাবে যাচ্ছি, এখান থেকে কি আরো বেশি এক্সাক্ট অ্যান্ড অ্যাকুরেট ভ্যালু আসবে না? সো আমরা খেয়াল করেন তাহলে কি করতেছি, আসলে গড় বেগই নির্ণয় করছি, কিন্তু সময়ের ব্যবধানটা কমায় আনতেছি। কত কমাবো? একদম 4 মিনিটের কাছাকাছি। ধরেন আমার 4 মিনিট থেকে কয়েক মাইক্রোসেকেন্ড কম, আর 4 মিনিট থেকে কয়েক মাইক্রোসেকেন্ড বেশি। রিপিট করছি আমি, ধরেন আপনি এইখানে যে পয়েন্টটা নিচ্ছেন 4 মিনিটের আগে, সেটা হচ্ছে 4 মিনিট থেকে কয়েক মাইক্রোসেকেন্ড কম, আর 4 মিনিট থেকে কয়েক মাইক্রোসেকেন্ড বেশি। এই টাইপের ভ্যালু যদি আমরা নেই, তখন যে অ্যাকচুয়ালি মাইক্রোসেকেন্ডের ব্যবধানের গড় বেগ আর 4 মিনিটের অ্যাকচুয়াল বেগ, সেই দুইটার মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকবে? থাকবে না। সো আসলে আমরা এখানে সময়ের ব্যবধান যত এইভাবে কমাতে থাকবো, ততই এক্সাক্ট 4 মিনিটের বেগটা আমরা পেতে পারবো। সো তাহলে আমরা কি করতেছি দেখেন,
সময়ের ব্যবধান ডেল টি এটাকে কমাচ্ছি। কিরকম ভাবে কমাচ্ছি সেটা শূন্যের খুব কাছাকাছি, বাট কখনোই শূন্য না। এই যে এটা হচ্ছে টেন্স টু জিরো, এবং এইখানে লিমিট বলে একটা কথা আছে, যে লিমিট ডেল টি টেন্স টু জিরো। সো লিমিট কি জিনিস সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আগে লিমিটের ধারণাটা দিই আমি। ধরেন এটা 4 মিনিট। এখন আপনি 4 মিনিটের কত কাছে যেতে পারেন? সীমা পরিসীমা নাই। 4-এর কত কাছে আপনি যাবেন তার কোনো হিসাব নিকাশ আছে, মাপযোগ আছে? নাই তো। কারণ কেউ যদি বলে যে না, আমি 3 মিনিট 59.99999, এইভাবে অনেকগুলো 9 লিখে 4-এর কাছে যাব, দোষ নাই তো। আবার কেউ যদি বলে আমি 4 মিনিট 00.00000001 এত সেকেন্ডে যাব। এই দুইটার কোনোটাই অ্যাকচুয়ালি এক্সাক্ট 4 মিনিট না, কিন্তু তারা 4 মিনিটের অনেক বেশি কাছে। কত কাছে? তাদের এদের মধ্যে ব্যবধানটা হয়তো বা ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ড বা ফেমটো সেকেন্ডও হতে পারে। তার মানে এই যে দেখেন, এদের মধ্যে সময়ের ব্যবধানটা কি খুবই কম না? তাহলে সময়ের ব্যবধানটা যদি অতিরিক্ত কম হয়, সেটা ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, ফেমটো সেকেন্ড যদি হয়ে যায়, তখন আমরা যে গড় মানটা পাবো, সেই গড় মানটাই অ্যাকচুয়ালি এক্সাক্ট 4 মিনিটের যে ভেলোসিটি বা বেগ সেটাকে ইন্ডিকেট করে। তাহলে আমরা এই যে একটু আগে ভি অ্যাভারেজ যেটা পাচ্ছিলাম, সেটা ছিল ডেল এস বাই ডেল টি। কিন্তু যদি ডেল টি টেন্ডস টু জিরো হয়, তাহলে আমার যদি কোনো কারণে এই সময়ের ব্যবধানটা আমরা শূন্যের কাছাকাছি করতে পারি, কত কাছাকাছি? সীমা পরিসীমা নাই। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে একটু ভালো মতো বুঝবেন। ধরেন আপনি আপনার একদম ছোটবেলা থেকে শূন্যের পরে দশমিক দিয়ে প্রত্যেক দিনই খালি শূন্য লিখতেছেন 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 লিখতেছেন। এরপর মরার আগে একদিন খালি একটা 1 লিখে দিলেন, সেটা কিন্তু আর শূন্য থাকলো না। মানে জিনিসটা হচ্ছে একটা সংখ্যা কত ছোট হবে বা কত বড় হবে তার কোনো সীমা পরিসীমা নাই। সুতরাং শূন্যের খুব কাছে কিন্তু শূন্য নয় এরকম সংখ্যা যে আসলে কত ছোট, সেটা আমরা বলে বুঝাইতে পারবো না। কারণ ওই যে বললাম, আপনি আপনার জন্মের পর থেকে ধরেন শূন্যের পরে একটা দশমিক দিয়ে শূন্য লিখতেছেন, এই যে এইভাবে লিখতেছেন 0.00 আপনি লিখতেছেন। এখন ধরেন আপনি আপনার পরবর্তী জেনারেশনকে, আপনার পরবর্তী যে জেনারেশন আসবে তাদেরকে ওসিয়ত করে গেলেন যে এই তোমরা শূন্য বসাইতে থাকো, তারাও শূন্য বসাইলো। তারাও আবার তাদের পরের জেনারেশনকে শূন্য বসাইতে বললো, এদের পরের জেনারেশনকে শূন্য বসাইতে বললো, যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যে যদি একটা 1 বসায় দেন, সেটাই কিন্তু আর শূন্য থাকে না। সো হয়তো বা জিনিসটা এরকম হইতে পারে 10 পাওয়ার মাইনাস 1, 8, 7, 9, 7, 0, 0, 0, মাইনাস আরো কিছু আছে, মাইনাস আরো কিছু আছে, এরকম বিশাল ক্ষুদ্র সংখ্যা হইতে পারে, কিন্তু সেটা শূন্য না। তাহলে আমরা যখন সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি করে ফেলবো, তখন আসলে ওই যে এক্সাক্ট মোমেন্টটা এবং তার খুব কাছের দুইটা মোমেন্টের গড় বেগ, সেই দুইটা কি হবে? সেম হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন, আমাদের তাহলে অ্যাকচুয়ালি ডেলটি যদি টেন্স টু জিরো হয়, তখন এই গড় বেগটাকে আমরা বলে ফেলি তাৎক্ষণিক বেগ। ভি ইকুয়ালস টু লিমিট ডেলটি টেন্স টু জিরো ডেল এস বাই ডেলটি। এখন এই ভিটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। আর লিমিট ডেলটি টেন্স টু জিরো মানে হচ্ছে যে সময়ের ব্যবধানটা শূন্যের খুব কাছাকাছি কিন্তু কখনোই শূন্য না। এখন এই জিনিসটাকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন দিয়ে প্রকাশ করি, যেটাকে বলা হয় ডিএস বাই ডিটি। সো খেয়াল করেন, এই লিমিট ডেলটি টেন্স টু জিরো ডেল এস বাই ডেলটি মানে হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে এইটার বাংলায় মিনিং কি দাঁড়াচ্ছে? বাংলায় মিনিং দাঁড়াচ্ছে সময়ের
অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য দূরত্বের পরিবর্তন। অ্যাকচুয়ালি এখানে দূরত্বের পরিবর্তনের হার, কারণ যখনই ভাগ থাকে সেটাই তখন রেট বা হার হয়ে যায়। তাহলে সময়ের অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য দূরত্বের পরিবর্তনের হার যেটা, সেটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। সুতরাং খেয়াল করেন, আমাদের যদি তাৎক্ষণিক বেগ বের করতে হয় কোনো একটা বস্তুর, তাহলে কিন্তু এই যে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ লাগতেছে। এখন এই ডিএস বাই ডিটিটাকে বলা হয় সময়ের সঙ্গে দূরত্বের অন্তরীকরণ। সো এই ডিএস বাই ডিটি এটাকে বলা হয় সময়ের সাপেক্ষে টি এর সাপেক্ষে এস এর অন্তরীকরণ। তাহলে দেখেন, প্র্যাকটিক্যাল লাইফে বা ফিজিক্সে কেন অন্তরীকরণ লাগে সেটার ব্যাখ্যা আমরা শিখে গেছি। এইবার আমি ম্যাথমেটিক্যালি গোটা জিনিসটাকে কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটা শিখাবো। আমরা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা পেয়ে গেছি যে কেন আমার অন্তরীকরণটা জরুরি, খুবই জরুরি, সেটার ব্যাখ্যা আমরা পেয়ে গেছি। এখন তাহলে দেখি চলেন, অন্তরীকরণের কি কি সূত্র আমাদের দরকার হবে এবং সেই সূত্রগুলো আমরা কিভাবে প্রয়োগ করব সেটা একটু শিখব। আমরা পরের দিকে যে গ্রাফের ব্যবহারও শিখবো, কিন্তু আগে স্টেপ ওয়াইজ আগাই। যে প্রথমে আমরা ডেফিনেশন বা সংজ্ঞাটা শিখলাম অন্তরীকরণের। তাহলে দেখেন, আমরা যদি অন্তরীকরণের সংজ্ঞাটাকে গুছিয়ে লিখতে চাই, ধরেন y ইজ এ ফাংশন অফ এক্স, y ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে আমার এখানে ধরেন y যদি x এর একটা ফাংশন হয়, এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ধরেন এইখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে x1, এইখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে x1 প্লাস এইচ। তাহলে এইখানে এক্স এর যে পরিবর্তনটা, এক্স এর পরিবর্তনটুকু এখানে কতটুকু, এইচ, তাতে করে ওয়াই এর যে পরিবর্তন আছে, এখানে ওয়াই এর ভ্যালুটা y1, এখানে ওয়াই এর ভ্যালুটা y2। সো দেখেন, এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তন এইচ এর জন্য ওয়াই এর পরিবর্তন কত, y2 মাইনাস y1। সুতরাং আমাদের তাহলে দেখেন এক্স এর একক পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন y2 মাইনাস y1 ডিভাইডেড বাই এইচ, বা ডেল ওয়াই বাই এইচ। এখন এই এইচটা কি, এক্স এর খুবই ক্ষুদ্র পরিবর্তন, তাহলে এই এইচটাকে ডেল এক্স লেখা যায়। সো এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর যে পরিবর্তনের হার, সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলবো। সো যদি এরকম হয় লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, মানে এই যে এক্স এর পরিবর্তনটা খুবই কম, শূন্যের কাছাকাছি যদি হয়, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। এটা হচ্ছে ব্যবকলন বা অন্তরীকরণের বেসিক সংজ্ঞা। যে যদি আমার কোনো একটা ফাংশনের এক্সটা হচ্ছে কি স্বাধীন চলক, ওয়াইটা কি অধীন চলক, স্বাধীন চলকের অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলকের পরিবর্তনের যে হার, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। সো এইখানে এই ডিওয়াই বাই এক্স কে বলা হয় ওয়াই এর অন্তরীকরণ কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। খেয়াল করেন, ওয়াই এর মানের পরিবর্তন দেখতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে।
তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স কে কি বলা হয়? ডিওয়াই বাই ডিএক্স কে বলা হয় ওয়াই এর অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে। এইবার তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা আমাদের কি সূচিত করে? এটা সূচিত করে অ্যাকচুয়ালি আমাদের অন্তরীকরণ, এবং এটার সংজ্ঞা কি? লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। এইটা হচ্ছে তাহলে বেসিক ডেফিনিশন। এখন যদি ওয়াই একটা ফাংশন হয়, লাইক ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স যেটা হচ্ছে এক্স পাওয়ার এন হলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে? তাহলে ওয়াই যদি এক্স পাওয়ার এন হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স টা কত হবে সেটা আমাদের জানা দরকার। ওকে, তাহলে চলেন দেখি। ওয়াই সমান এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স পাওয়ার এন, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো তাহলে আমি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান করবো ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা মানগুলা বসাইতে যাই। ধরেন এটা একটা ফাংশন, এটা ওয়াই, এটা এক্স। তাহলে এক্স এর প্রথম মানটা যদি এক্স ওয়ান সমান এক্স হয়, সেকেন্ড মানটা যদি এক্স টু সমান এক্স প্লাস এইচ হয়, ডেল এক্স ইকুয়ালস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে কি এক্স প্লাস এইচ মাইনাস এক্স সমান এইচ, তাহলে ডেল এক্সটাই কি এইচ। তাহলে এই ডেল এক্স বা এইচটা শূন্যের কাছাকাছি, সো লিমিট ডেল এক্স এর জায়গায় এখন এইচ বসাই, এইচ টেন্ডস টু জিরো, এইচ শূন্যের কাছাকাছি। এবার এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান থেকে কি পাচ্ছি দেখেন তো? এইচ পাচ্ছি, নিচে এইচ বসালাম। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এই যে ভ্যালুটা আছে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান ভ্যালুটা আদতে কি? ওয়াই ওয়ান ভ্যালুটা কি আদতে ফাংশন অফ এক্স ওয়ান না? দেখেন তো ওয়াই ওয়ান ভ্যালুটা কি? ফাংশনে এক্স বসালে, এই যে এক্স বসালে, ফাংশনে এক্স বসালে আমি যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে ফাংশনে এক্স বসালে আমি ওয়াই ওয়ান পাবো। আর ফাংশনে এইখানে ওয়াই টু সমান এফ অফ এক্স প্লাস এইচ, দেখেন এই এক্স প্লাস এইচটা, এক্স প্লাস এইচটা এই জায়গায় যদি বসাই, এক্স প্লাস এইচটা ফাংশনে যদি বসাই, তাহলে ওয়াই টু সমান কি এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে আমি লবে পাবো কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। সো তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের এই যে সংজ্ঞা আরেকটা পাচ্ছি, চলেন এই সংজ্ঞাটা থেকেই বের করি। সো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। আপনারা ম্যাথেও এই জিনিস করবেন এবং এটার একটা নাম আছে, এটাকে বলা হয় মূল নিয়মে অন্তরীকরণ। আপনাদের এই কোনো কিছুই মুখস্থ করতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে আসতেছে, কারণ কিভাবে আসে জিনিসগুলো জেনে রাখাটা জরুরি। বাট পরে যে এগুলো আপনাদেরকে আর ডেভেলপ করতে হবে না। সো এইখানে এসে লিমিট এইচ টেন্ডস টু জিরো যদি হয়, এফ অফ এক্স প্লাস এইচ, আমার এফ এক্স সমান কত এইখানে? এক্স পাওয়ার এন। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু কি হবে? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, এক্স প্লাস এইচ প্লাস পাওয়ার এন, তাহলে এক্স প্লাস এইচ পাওয়ার এন মাইনাস এক্স পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এইবার বাকি কাজ সোজা। দেখেন
এক্স প্লাস এইচ পাওয়ার এন, এই যে এক্স প্লাস এইচ পাওয়ার এন কে যদি আমরা বিস্তার করি, দ্বিপদী বিস্তার করি, আপনারা এইটা হায়ার ম্যাথে করে আসছেন, 9-10 হায়ার ম্যাথে ছিল যে কোনো একটা রাশিকে বিস্তার করা। এইটাকে বিস্তার করলে কি হবে চলেন সেটা দেখি। আমরা একটা কাজ করি, এটাকে একটু উপরে তুলে নিব স্পেস বাড়ানোর জন্য। হুম, দেখেন এইখানে আমি এক্স পাওয়ার এন কমন নিব, তাহলে এক্স কমন নিলে 1 + h/x ভেঙে ভেঙে করে দিচ্ছি, পাওয়ার এন মাইনাস এক্স পাওয়ার এন ভাগ এইচ, লিমিট h টেন্স টু 0 এক্স পাওয়ার এন 1 + h/x পাওয়ার এন মাইনাস এক্স পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে এক্স পাওয়ার এনটা কমন যায় না, তাহলে এক্স পাওয়ার এনটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসি, এক্স পাওয়ার এনটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, লিমিট h টেন্স টু 0 1 + h/x পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই h। তাহলে এখন এইটাকে ভাঙাইতে হবে, চলেন এটাকে ভাঙাই। x পাওয়ার n লিমিট h টেন্স টু 0, কাকে ভাঙাবো? 1 + h/x পাওয়ার n কে, তাহলে 1 + n ইন্টু h/x প্লাস n ইন্টু n মাইনাস 1/2 h স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2/3 h³ বাই x³। কোথা থেকে আসতেছে এইগুলা একটু পিছনের দিকে মনে করায় দেয়। 1 + nc1 h/x প্লাস nc2, আমরা অ্যাকচুয়ালি nc1 nc2 কে আমি একটু ভাঙায়া লিখতেছি এখন, এগুলা -1 ডিভাইডেড বাই h। এখন দেখেন এক্স পাওয়ার এন সামনে থাকতেছে, লিমিট h টেন্স টু 0, এই প্রথমের অন শেষের অন কেটে দিই, দুইটা অন কেটে দিব, তাহলে এই ওয়ান আর এই -1 কাটাকাটি করে দিব। তাহলে কাটাকাটি করলে দেখেন কি থাকে, এন এইচ বাই এক্স প্লাস এন ইন্টু n মাইনাস 1/2 এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এইভাবে যেতে থাকবে ডিভাইডেড বাই এইচ। তাহলে এখন এইচ দিয়ে যদি ভাগ করি আমরা কি থাকে, n ইন্টু 1/x প্লাস n ইন্টু n মাইনাস 1/2 h/x স্কোয়ার প্লাস এরপরে আরো উচ্চ ঘাত সম্বলিত পদ থাকবে। এখন খেয়াল করেন শুধু প্রথম পদটায় এইচ নাই, বাকি প্রত্যেকটা পদে কিন্তু এইচ আছে। তাহলে আমরা যদি এইচ এর মানটা এখন 0 বসাই, দেখেন এইচ শূন্যের খুব কাছে, তাহলে এখন এসে আমরা ভাঙানো টাঙানোর পরে যদি চিন্তা করি ওকে এইচ এর মানটা যদি 0 বসাই, মানে লিমিটের বেলায় শেষে একটা স্টেজে যেয়ে যে লিমিটটা আছে সেটাকে অ্যাপ্লাই বা প্রয়োগ করতে হয়। তাহলে এইচ এর মানটাকে আমরা এখন কত হিসেবে দেখব? 0 হিসেবে। তাহলে এইচ এর মান 0 হিসেবে বসাই, দেখেন এটা 0, এরপরে এইচ আছে 0, সব 0 হয়ে যাবে, একটাই বাকি থাকে n/x বাকি থাকে। তাহলে x পাওয়ার n ইন্টু n/x, তাহলে nx n-1 এটা আমরা পাবো। তো আসলে এতক্ষণ ধরে আপনাদেরকে আমি যেটা শিখাইলাম সেটা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, y ইকুয়ালস টু এক্স পাওয়ার n হলে dy বাই dx ইকুয়ালস টু d বাই dx অফ x পাওয়ার n ইকুয়ালস টু nx n-1। সো আমরা যদি এক্স এর সাপেক্ষে এক্স পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন বা অন্তরীকরণ করি, কি পাবো? এন এক্স n-1 পাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা ব্যবকলনের সেকেন্ড যে সূত্র সেটা। সো আমরা এখন সূত্রের একটা লিস্ট বানাবো যে কি কি সূত্র আমাদের লাগবে। সো চলেন ব্যবকলনের প্রয়োজনীয় সূত্রগুলোর লিস্ট বানাইতে শুরু করি। 1 নাম্বার সূত্র যেটা, 1 নাম্বার সূত্র হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা। সো ডেফিনেশন বা সংজ্ঞা dy বাই dx ইকুয়ালস টু লিমিট
ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স। ডিফারেন্সিয়েশনের সঙ্গে এটা 2 নাম্বার, ডি বাই ডিএক্স অফ এক্স পাওয়ার এন কত দিবে? এন এক্স এন মাইনাস ওয়ান দিবে। এরপর 3 নাম্বার, ডি বাই ডিএক্স অফ এক্স। অনেকেই এখানে একটা ভুল কাজ করি আমরা, সেই ভুল কাজ হচ্ছে, দেখেন এই কাজটা করি, ডিএক্স বাই ডিএক্স দিলাম কাইটটা, এক হয়ে যায়। সর্বনাশ, এটা ভুলেও করা যাবে না, এটা ভুলেও করা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, এই যে ডি বাই ডিএক্স লিখতেছি না, এই ডি বাই ডিএক্স টাকে, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর, বা এটা হচ্ছে ব্যবকলন বা অন্তরীকরণের অপারেটর। অপারেটর কি সেটা আমি একটু একটু বুঝায় বলি আপনাদেরকে, এই বিষয়গুলো সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখতে হবে যেহেতু সায়েন্স পড়তেছেন। শুধু সাইনের কোনো মিনিং আছে? ধরেন আমি শুধু সাইন লিখলাম, কি বুঝায় এটা? এই সাইনের কোনো মিনিং আছে? কোনো মিনিং কিন্তু নাই। শুধু ট্যান লিখলাম, এটার কোনো মিনিং আছে? কোনো মিনিং নাই। শুধু লগ লিখলাম, এটার কোনো মিনিং আছে? কোনো মিনিং নাই। সো গণিতে যারা অন্যদের উপরে কোনো একটা অপারেশন বা ক্রিয়া করে কোনো একটা আউটপুট দেয় তারা হচ্ছে অপারেটর। ধরেন আপনি sin 30 ডিগ্রি লিখলেন, এখন এটা একটা মিনিং আছে, sin 30 ডিগ্রির মান হাফ। সো তাহলে এই 30 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল, সাইনটা হচ্ছে এই অ্যাঙ্গেলের উপরে একটা ত্রিকোণমিতিক অপারেটর। একইভাবে tan 45 ডিগ্রি, ওকে, এটা 1, লগ অন 0। সো তাহলে এই যে সাইন ট্যান লগ এদের নিজস্ব কোনো মিনিং নাই, এরা প্রত্যেক হচ্ছে অপারেটর। একইভাবে ডি বাই ডিএক্স এর নিজস্ব কোনো মিনিং নাই, এ হচ্ছে একটা অপারেটর, সে হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে ডি বাই ডিএক্স এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এখন দেখি ডি বাই ডিএক্স অফ এক্স কত হয়। চলেন, ডি বাই ডিএক্স অফ এক্স মানে কি? এক্স পাওয়ার ওয়ান। আমার এক্স মানে তো এক্স পাওয়ার ওয়ান। এখন দেখেন এক্স পাওয়ার এন এর ফর্মুলা আমরা অলরেডি সম্পূর্ণভাবে ডেভেলপ করছি। তাহলে এক্স পাওয়ার ওয়ানে এখানে এনটা কত? ওয়ান না? তাহলে এই এনটা সামনে নিয়ে আসলাম, ওয়ান ইন্টু এক্স পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। তাহলে ওয়ান ইন্টু এক্স পাওয়ার জিরো, এক্স পাওয়ার জিরো মানে ওয়ান। ওকে, তার মানে ডি বাই ডিএক্স অফ এক্স ওয়ানই আসবে। কিন্তু সেটা কিভাবে আসলো সেটা মাথায় রাখেন, ভুলেও এই কাজ করেন না, ডিএক্স ডিএক্স কাইটা ফেলছি, কেটে দিয়ে আমরা ডি বাই ডিএক্স অফ এক্স অন বলছি। এটা অ্যাকচুয়ালি এই বেসিক ফর্মুলা বা সূত্র থেকে আসে। 3টা ফর্মুলা গেল। 4 নাম্বার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, যে কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুব রাশির অন্তরীকরণ সবসময় জিরো হয়। সো ধ্রুব রাশির অন্তরীকরণ শূন্য হয়। প্রশ্ন হচ্ছে কেন শূন্য হবে? একটা ধ্রুব রাশির অন্তরীকরণ কেন শূন্য হবে আমাদের তো জানতে হবে, তাই না? চলেন আমরা জানি। ধরেন ওয়াই ইকুয়ালস টু 5, ওয়াই এর মান 5। সো ওয়াই এর মান 5, দেখেন আমি গ্রাফ যদি আঁকতে যাই ওয়াই এর মান 5 এর, এক্স ওয়াই, তাহলে এখানে 5 বরাবর একটা সরলরেখা টানবো 5, তাহলে ওয়াই এর মান 5। এখন এক্স এর দুইটা ভিন্ন ভিন্ন মান নেই আমরা। এক্স এর মান একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে এইখানে এক্স প্লাস এইচ। তাতে করে ওয়াই এর মানের কোনো পরিবর্তন হচ্ছে? ওয়াই ওয়ান ওয়াই টু দুইটাই কি 5ই হচ্ছে না? সো এই যে দেখেন একটু আগে যে বেসিকটা শিখছি আমরা, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স, যে বেসিকটা শিখছি এই বেসিকটা থেকে দেখেন ডেল ওয়াই এখানে জিরো হয়ে গেছে। এইখানে আমার অ্যাকচুয়ালি ডেল ওয়াইটাই কত? জিরো। তাহলে যদি আমাদের ডেল ওয়াই জিরো হয়ে যায়, ডিওয়াই বাই ডিএক্স থেকে আমরা কত পাবো? জিরো পাবো, জিরো। সো আমরা তাহলে লিখতে পারি ডি বাই ডিএক্স অফ সি ইকুয়ালস টু জিরো, যেখানে সি একটি
ধ্রুব সংখ্যা। তাহলে আমরা ধ্রুব সংখ্যার যে কোনো সময় অন্তরীকরণ করলে সেটা সরাসরি আমাদেরকে কি দিবে? 0 দিবে। ওকে, 4 নাম্বার গেল সূত্র। আসি 5 নাম্বার সূত্রে। d/dx অফ ফাংশন এক্স প্লাস আর একটা ফাংশন অফ এক্স। সো ধরেন দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন যোগ আকারে আছে। এফ এক্স এইটা এক্স এর একটা ফাংশন, জি এক্স এটাও একটা এক্স এর ফাংশন। দুইটা ফাংশন যোগ আকারে তাকে আপনি ডিফারেন্সিয়েশন করতেছেন। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, পরিবর্তনের হারগুলো আলাদা আলাদা ভাবে নির্ণয় করে যোগ করলেই তো আমরা মোট পরিবর্তনের হার পাবো। সুতরাং এটা হবে d/dx অফ এফ এক্স প্লাস d/dx অফ জি এক্স। এখন প্লাসের সাথে তাহলে মাইনাসটাও চলে যাক। যে আমার যদি একাধিক ফাংশন একসাথে যোগ বা বিয়োগ আকারে থাকে, পুরোটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার যোগ বিয়োগ করে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। এটা ছিল 5 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত না, সূত্র। 6 নাম্বার, d/dx অফ একটা ধ্রুব সংখ্যা এবং একটা ফাংশন গুণ আকারে আছে। সো এখানে একটা ধ্রুব সংখ্যা আছে এবং একটা ফাংশন আছে গুণ আকারে। তাহলে এইখান থেকে ডিফারেন্সিয়েশন যেটা পাবো, যে ধ্রুব সংখ্যাটা আছে এটার তো ডিফারেন্সিয়েশনে 0 পাবো। তাহলে ধ্রুব সংখ্যাটাকে সামনে সরায় নেই, ওইটার কোনো পরিবর্তন নাই, ধ্রুব, ওটাকে সামনে সরায় নিলাম। সরায় নিয়ে d/dx অফ এফ এক্স রাখবো। তাহলে দেখেন, এখন পর্যন্ত মোট 6টা বেসিক রুল বা বেসিক ফর্মুলা আমি আপনাদেরকে শিখাইলাম। এখন এই 6টা বেসিক রুল বা ফর্মুলা থেকে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের প্রয়োগটা বাস্তব জীবনে একটু দেখব। সো আজকে আর রুল বা ফর্মুলা পড়াবো না, কারণ বেশি রুল বা ফর্মুলা একদিনে পড়ে ফেললে মাথার মধ্যে তালগোল পেকে যেতে পারে। সো আজকের লেকচারটা আমি যেটা করব সেটা হচ্ছে, আপনাদের এখন আমি এই যে বেসিক যে ফর্মুলাগুলো আসছে এইটার একেবারে প্রাত্যহিক জীবনে একটা প্রয়োগ দেখাবো আপনাদের। ওকে, চলেন প্রয়োগটা দেখাই। কোশ্চেন: একটি বস্তু s ইকুয়ালস টু 2t প্লাস 4t স্কোয়ার সমীকরণ অনুযায়ী গতিশীল, যেখানে t সেকেন্ডে ও s মিটারে প্রকাশিত। t ইকুয়ালস টু 3 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ নির্ণয় করো। সো জিনিসটা খেয়াল করেন, আমার কিন্তু একটা সুনির্দিষ্ট সময়ে বেগ নির্ণয় করতে বলছে, তার মানে এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। যদি দুইটা সময় দেওয়া থাকতো তাহলে দুইটা সময়ে দুইটা সরণ পেতাম, সরণের ব্যবধান ডিভাইডেড বাই সময়ের ব্যবধান থেকে আমরা গড় বেগটা বের করতে পারতাম। কিন্তু এখানে একটাই সময় দিছে, শুধু 3 সেকেন্ড সময়ে বস্তুটার বেগ নির্ণয় করতে বলছে। গ্যাঞ্জাম। তার মানে এইখানে অবশ্যই আমাদের কি লাগবে? ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ লাগবে। তাহলে আমরা এটাকে সলভ করতে যাই। সো যখন আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এখানে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব? দেখেন, আমাদের বেগ ভি বের করতে বলছে, তাহলে বেগ ভি সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। দেখেন, সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে ভি সমান ডিএস বাই ডিটি। এখন
ডি বাই ডিটি অফ এস, এসটা কত, 2t প্লাস 4t স্কোয়ার। খেয়াল করেন আজকে যে সূত্রগুলা শিখছে এখন একটা একটা করে কাজে লাগবে। এই যে 2t, এটা একটা টি এর ফাংশন, 4t স্কোয়ার এটা টি এর আরেকটা ফাংশন, দুইটা ফাংশন কি আকারে আছে, যোগ আকারে আছে। তাহলে ডি বাই ডিটি অফ 2t প্লাস ডি বাই ডিটি অফ 4t স্কোয়ার। এখন আমরা এই যে দুইটা যখন পেয়ে যাচ্ছি, আলাদা আলাদা করে গেছি, আলাদা আলাদা করে ফেলছি, টুটা কি ধ্রুব সংখ্যা, সামনে নিয়ে আসি, টু সামনে নিয়ে আসলাম, ডি বাই ডিটি অফ টি, ফোর ধ্রুব সংখ্যা সামনে নিয়ে আসলাম, ডি বাই ডিটি অফ টি স্কোয়ার। এখন দেখেন 2 × 1, কেন 1, এখানে 2, ডি বাই ডিটি অফ টি কত 1, কিভাবে, ডি বাই ডিএক্স অফ এক্স এর মান কত 1, তাহলে ডি বাই ডিটি অফ টি কত হবে 1 হবে। এরপর ডি বাই ডিটি অফ টি স্কোয়ার, তাহলে টি এর উপরে পাওয়ার কত 2, তাহলে 4 × 2t 2 - 1। দেখেন আমি একটু রিপিট করি, ডি বাই ডিএক্স অফ এক্স পাওয়ার এন সমান এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার, এন কত 2, এক্স এন কত 2 - 1, তাহলে ডি বাই ডিটি অফ টি স্কোয়ার ইকুয়ালস টু 2t 2 - 1। কিভাবে আসতেছে সেই জিনিসগুলো ভেঙে ভেঙে দেখায় দিচ্ছি। তাহলে এই যে দেখেন ডি বাই ডিটি অফ টি স্কোয়ার, 2 সামনে আসলো, টি 2 - 1, তাহলে আমরা পাচ্ছি 2 + 80। এটা হচ্ছে আমাদের বেগের যে সমীকরণ সেটা, বা বেগের ফাংশন, এটা সময়ের সঙ্গে বেগের ফাংশন। এখন দেখেন 3 সেকেন্ড সময়ে বেগ নির্ণয় করতে বলছে, তাহলে টি সমান 3 সেকেন্ড সময়ে বস্তুর বেগ, ভি ইকুয়ালস টু 2 + 8 × 3, 24 আর 2 26 মিটার পার সেকেন্ড। আমরা তাহলে এইভাবে যদি দূরত্ব বা সরণের ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনটা থেকে কি বের করতে পারবো, বেগ বের করতে পারবো। সো আপাতত আজকে আপনাদেরকে আমি এই লেকচারটায় ডিফারেন্সিয়েশনের এই বেসিকটুকুতেই রাখতেছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে ডিফারেন্সিয়েশনের আরো যে সূত্রগুলা প্রয়োজন হবে সেই সূত্রগুলা লিখব, সেগুলোর অ্যাপ্লিকেশন দেখব, এবং পাশাপাশি আসলে এই ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে গ্রাফ এঁকে সেখান থেকে আবার জিনিসপত্র বের করা যায়, সেগুলো সব ইনশাল্লাহ আমরা ডিসকাস করব কবে, আগামী লেকচার ইনশাল্লাহ। সো আজকের লেকচারটা এই পর্যন্তই শেষ।